2024-এর নির্বাচনে আমি আসলে কোনো পার্টিসিপেশন দেখি নাই মানুষের মধ্যে কোনো, কারণ ইলেকশনটার রেজাল্টটা সবার জানা ছিল, মানে ইলেকশনটা ছিল হচ্ছে একটা আনুষ্ঠানিকতা। আমি আজকে একটা ছুটির দিন পাইলাম। এইবার কিন্তু আমি সকালবেলা 2 ঘন্টা 5% বা 6%-এর মতো ভোট পড়তে দিয়েছি তো সবাই, কিন্তু জিনিসটা হইলো যারা গেছে তারা প্রাণ নিয়ে গেছে। মানে আমি ভোটটা দিতাছি, আমি জামায়াতরে জিতামু, নাইলে আমি ধানরে জিতামু, মানে একটা পারপাস। তারেক সাহেব আজকে জামাতের আমির সাহেবের বাসায় গেছেন, তার কিন্তু আর দরকার ছিল না নাহিদ সাহেবের বাসায় যাওয়া। জোটের প্রধানের গেছে, কিন্তু তারেক সাহেব নাহিদ সাহেবের বাসায় যাওয়াটাকে এটা সিগনিফিকেন্টটা হচ্ছে সেটা নাহিদ সাহেবদেরও বলা এবং সারা বাংলাদেশের বিএনপির লোকজনদেরকে এটাও বলা যে তোমরা কিন্তু এটা করতে পারবে না, বিকজ আমি উনার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করি। আনিস আলমগীর, আমি এবং মাসুদ কামাল আমরা বন্ধু মানুষ, একসাথে খাই দাই, মাঝে মাঝে আড্ডা দেই। বন্ধুত্বের মধ্যে তো রাজনীতি থাকে না। তো খাওয়া দাওয়া পরে দই খেয়েছি, দই খেয়ে বসে আনিস আলমগীর কিছু খেলে একটা ছবি দেয়। এই যে নেহারির প্রশ্ন কেন উঠলো, উনি প্রত্যেকদিন এইটা একটু নিষ্ঠুর হইছে। আসেন আমি আসবো, ওই প্রসঙ্গে আসবো। এটা সামনে একজন নারীকে বসিয়ে দেওয়া হলো এআই দিয়ে, বসিয়ে বলল এই 4 জন মিলে এখানে দই খাচ্ছে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন অনুষ্ঠান 26-এর সরকারের। নতুন অনুষ্ঠান বলতে 26-এর সরকার আমরা নাম দিয়েছি আসলে যেহেতু সরকার গঠন হয়ে যাচ্ছে এই নির্বাচনের পর, সেই সরকার কেমন হতে যাচ্ছে, কী ধরনের প্রস্তুতি এবং শেষ পর্যন্ত এই দেশের ভবিষ্যৎটা কেমন দেখাবে, কেমন হবে, যেসব আশঙ্কা ছিল সেখান থেকে শুরু করে সামনের দিনগুলো বাংলাদেশের মানুষের জন্য কী ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে সেই নিয়ে এই অনুষ্ঠান আমরা কথা বলে থাকি। আজকে আমাদের অতিথি আমাদের সাথে বিশ্ব সাংবাদিক খালেদ মহিউদ্দিন, তিনি যুক্ত হয়েছেন। খালেদ ভাই, স্বাগত জানাচ্ছি। এবং এটা আমার জন্য একটা আনন্দের বিষয় এবং একটা স্মরণীয় বিষয়ও, বাংলাদেশের 2 জন উপস্থাপক, এবং আমি নিজে একটু আমার কাছে একটু ডাউন ফিল হচ্ছে। হ্যাঁ, আপনি খালেদ মহিউদ্দিনের ফ্যান, আমি আপনার ফ্যান, তার ফ্যান। আমরা একটা সময় স্বপ্ন দেখতাম, মানে যখন আমরা ছোট তখন থেকে আমরা আপনাদেরকে দেখি। খালেদ ভাইকে এখন আমরা আইকনিক একটা জায়গায় মনে করি যে আমরা ওইরকম হতে চাই। খালেদ ভাই, আপনি প্রত্যেকটা নির্বাচন, বিশেষ করে নির্বাচনের সময় আপনি দেশের বাইরে থাকলেও বাংলাদেশে অ্যাটলিস্ট আসার চেষ্টা করেন, একদম কাছ থেকে দেখার চেষ্টা করেন। ইনফ্যাক্ট আমরা এই যে লাস্ট 2024-এর যে বিতর্কিত নির্বাচন ছিল সেই সময়, এবং আপনি খুব বোল্ডলি এই নির্বাচন কাভার করেছেন বলতে বড় বড় মানুষের ইন্টারভিউ করেছেন, ইনক্লুডিং নির্বাচন কমিশন। তো তারপরে 26-এর নির্বাচন নিয়ে এক ধরনের মানে বিভিন্ন রকমের কথাবার্তা আসছিল সামনে। শেষ পর্যন্ত এই নির্বাচন আসলে আপনি যদি সাংবাদিক হিসেবে বলেন কেমন ছিল, আপনার ভিউটা যদি বলেন। আচ্ছা, প্রথমে একটু বলে নেই যে একটু দুঃখ প্রকাশ করি যে আমার মানে কোনো একটা জায়গায় আমি জীবনে লেট হব, এটা আমার জন্য একটা মানে এটা খুবই একটা গ্লানির বিষয়। কিন্তু এইটা আমি বুঝতেই পারি নাই যে এটা এরকম হতে পারে। যাই হোক, আর তুষার ভাই কিন্তু মজার ভাইও বুঝতে দেয় নাই যে আরেকজন নাই। কিন্তু মজার ব্যাপার হইলো যে আমি তো খুবই আমার খারাপ লাগতেছিল যে একটা লাইভ অনুষ্ঠান আমার আসার কথা, আসতেছি না, কিন্তু সবাই বলতেছিল যে না তুষার ভাই আছে তো কেউ এটার কোনো একটা না, ফারাবি একা থাকলে তো হয়ই, কিন্তু সাথে তুষার ভাই আছে তো। আর আমি মানে প্রশ্নটা যদি আমি এরকমভাবে দেখি যে 2024-এর নির্বাচন আর 2026-এর নির্বাচনের মধ্যে আমি মৌলিক কি পার্থক্য দেখি, 2024-এর নির্বাচনে আমি আসলে কোনো পার্টিসিপেশন দেখি নাই মানুষের মধ্যে কোনো, কারণ ইলেকশনটার রেজাল্টটা সবার জানা ছিল, মানে ইলেকশনটা ছিল হচ্ছে একটা আনুষ্ঠানিকতা। আমি আজকে একটা ছুটির দিন পাইলাম, ওরকম একটা ব্যাপার। আওয়ামী লীগের লোকজন যারা একটু পরিচিত তারা ওইখানে এটিতে গেছে, ভোট কেন্দ্রতে গেছে, কিছু লোককে নিয়ে আসা হয়েছে যারা ভোট কেন্দ্রে অনেক সময় পয়সার বিনিময়ে আসে, ওরকম মানে ওরকমই মনে হয়েছে। কিন্তু এইবার কিন্তু আমি সকালবেলা 2 ঘন্টা 5% বা 6%-এর মতো ভোট পড়তে দিয়েছি তো সবাই, কিন্তু জিনিসটা হইলো যারা গেছে তারা প্রাণ নিয়ে গেছে। মানে আমি ভোটটা দিতাছি, আমি জামায়াতরে জিতামু, নাইলে আমি ধানরে জিতামু, মানে একটা পারপাস, অথবা এটা না, মানে একটা উদ্দেশ্য আছে যে আমি এই ভোটটা দিব। সত্যি কথা বলতে হ্যাঁ না নিয়ে আমার নিজেও আমি ভুলে গেছি। আমি না 6টা কেন্দ্র ঘুরছি, কিন্তু কাউরে আমার এই কোশ্চেন করতেই পারে না যে ভাই আপনি কি হ্যাঁ দিছেন না দিছেন, মানে এটা আমার কোনো ইট ওয়াজ নট, কেন জানি, এটা আমার স্যার শুনলে রাগ করবে, কিন্তু ঘটনা হইতেছে যে এটা আমার কাছে কোনো রেলেভেন্স ছিল না। সত্যি কাউরে জিজ্ঞেস করি নাই যে ভাই আপনি কি হ্যাঁ নাতে ভোট দিচ্ছেন কেন, এটা কেমন জানি ভুলে গেছি।
ভুলে যাওয়ার একটা কারণ আছে। ভুলে যাওয়ার একটা কারণ হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য কিছু সংস্কারের কথা বলে তো সরকার আসছিল। তো এই ব্যাপারে সরকার এটার প্রস্তাব করছে, সরকার এটাকে হা ভোট দিতে বলছে, জামায়াত এটাকে হা ভোট দিতে বলছে, এনসিপি হা ভোট দিতে বলছে, এবং সবশেষে এসে বিএনপিও হা ভোট দিতে বলছে। পরিষ্কার প্রথমে আগে বলছে না দেওয়ার তো কোনো সুযোগ নাই, এরপরে হা দিতে বলছে একদম পরিষ্কার করে। তো এই চারটা মানে সরকার, বিএনপি, জামায়াত, এনসিপি সবাই মিলে যদি হ্যাঁ ভোট দিতে বলে, তাহলে তো এটা নিয়ে আসলে ওই 2024 নির্বাচন কমিশন কিন্তু এক পর্যায়ে এসে বলছে যে সরকার এটা বলতে পারে না, সুতরাং সরকারি কোনো কর্মকর্তা তারা এটা প্রচারের জন্য ব্যবস্থা নিতে পারে না। হ্যাঁ, নির্বাচন কমিশনতে কি পরিমাণ মানে এরা যে কি মানে এরা যে মানে আমার মাঝে মাঝে মনে হয় কি ফারাবি, আমরা একটা প্যারালাল ওয়ার্ল্ডে থাকি। মানে নারী ও শিশু মন্ত্রণালয় একজন চলচ্চিত্র পরিচালকের দিয়া গান বানায় ফেললো, হ্যাঁ ভোট দেন, হ্যাঁ ভোট দেন, হ্যাঁ ভোট দিলে কি হইব না হইব এগুলির কথা বলে টিলা। এর কয়দিন প্রত্যেকটা সরকারি কর্মকর্তার মানে প্রত্যেকটা তো আর কমু না আমি মানে মানে অধিকাংশগুলির ডাইকা বলা হইলো যে তোমরা মাঠে মাঠে গিয়া কেন হ্যাঁ ভোট দিতে হবে এগুলিকে বইলে বইলে আসো। আর হঠাৎ করে নির্বাচন কমিশন না না সরকার এগুলি করতে পারে না, সরকার এগুলি করবে না, মানে কি আমি বুঝি না। কিন্তু কিন্তু আমি এটা দেখছি যে হ্যাঁ ভোট দেওয়ার ব্যাপারে বিএনপি এট দ্য এন্ড অফ দ্য ডে যে যেটাই বলুক সরকার বলছে, সরকার তো সংস্কারটা করছে, সরকারের তো বেবি এটা। তো সরকার বলছে, তারপরে জামাত বলছে, এনসিপি বলছে, এনসিপি ওই জুলাই সনদে স্বাক্ষর না করলেও হ্যাঁ ভোট দিতে বলছে। হ্যাঁ ভোট দিলে না দিলে এই জুলাইয়ের কোনো আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যাবে না, এই ব্যাপারটা তারা পরিষ্কার করছে। বড় আমি যদি মানে জুলাইয়ের স্টেক হোল্ডার হিসেবে এনসিপির বড় দল হিসেবে এখানে রাখি, কিন্তু জামায়াত এবং বিএনপি কিন্তু স্পষ্ট, মানে বিএনপিও পরে স্পষ্ট তারা বলছে যে তারা এটার মধ্যে আছে, সুতরাং এটা হ্যাঁ ভোট দেন। তো সেই জন্য এটা নিয়ে আমার, এটার ফল নিয়ে আমার কোনো চিন্তা ছিল না এবং কারোর মধ্যে কোনো উত্তেজনা ছিল না, কারণ এটা পাস। আচ্ছা, এটা এটা পাস আগে অটো পাস ছিল, অটো পাস কেটেও আপনার মতে অটো পাস ছিল। আব্দুল নূর তুষার রাজনৈতিক বিশ্লেষক, তার অবশ্য অন্য পরিচয় আছে, আপনারা তাকে সবাই চিনেন যে তিনি একজন উপস্থাপক, এবং আরও একজন তিনি সাংবাদিক এবং উপস্থাপক খালেদ মহিউদ্দিন, তিনিও কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। তুষার ভাই, এই নির্বাচনের পরে আর আপনার সাথে কথা হয় নাই আমাদের চ্যানেলে, বোধহয় আপনি এর পরে আর আসেন নাই, তার আগেই কথা হচ্ছিল, বিভিন্ন রকমের আমরা প্রেডিকশন দিচ্ছিলাম শেষ পর্যন্ত কি হতে পারে। এই নির্বাচন যে ফলাফলটা আসলো, আমাদের 2026-এর ভোট আয়োজনকে আপনি কতটা ত্রুটিমুক্ত বলবেন, নিরপেক্ষ বলবেন, স্বচ্ছ বলবেন, শান্তিপূর্ণ বলবেন, গ্রহণযোগ্য বলবেন? এবং ভোট পড়েছে প্রায় 60%, 2008-এ ছিল 87%, 2001-এ ছিল সেটা 76%। এই বছরের ভোটার সংখ্যা মানে টার্ন আউট কিছুটা কম, কিন্তু এটাকে কতটা আপনি গ্রহণযোগ্য বলতে চান? না, নির্বাচন তো গ্রহণযোগ্য, কেননা গ্রহণযোগ্যতার যে শর্তগুলি থাকে সবই যে 100 পাবে তা তো নয়, কিন্তু অ্যাভারেজে যদি একটা নির্বাচন শতকরা 80% নম্বর পেয়ে যায় তাহলে তো সেটা একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়। এই নির্বাচনে সন্ত্রাসের পরিমাণ অনেক কম ছিল। নির্বাচন পূর্ববর্তী সন্ত্রাসের যে চেহারা ছিল নির্বাচনের দিন এবং আগের দিন এবং তার পরের দিন একটা লম্বা সময় পর্যন্ত সেরকম কোনো সহিংসতা আমরা দেখি না। এর একটি কারণ হচ্ছে মানুষ চেয়েছে যে অন্তর্বর্তী সরকার চলে যাক এবং একটি গণতান্ত্রিক সরকার আসুক, সেই কারণে তারা আর যাই করুক নির্বাচনের আগের কয়েকদিন এবং পরের একদিন 2 দিন তারা কোনো ধরনের মানে বাদানুবাদ, মারামারি এসব থেকে দূরে থেকেছে। আমার কাছে এটা মনে হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে 60% ভোট কাস্ট হয়েছে বলা হয়েছে, না আমার মনে হয় এটা কোনো কোনো জায়গাতে অনেক বেশি কাস্ট হওয়ার কারণে অ্যাভারেজে এটা এসেছে, কিন্তু আমি শহরে যে সেন্টারগুলি দেখেছি ঢাকা শহরে সেখানে কিন্তু এত ভোটিং আমি দেখি নাই। অন্তত আমি যতক্ষণ ছিলাম অন্তত 5টা কেন্দ্রে আমি গিয়েছি, আমার এলাকারই আমি 3টি কেন্দ্রে গিয়েছি এবং বাইরের 2টি কেন্দ্র আমি দেখেছি। তাতে আমার মনে হয়েছে যে এত বেশি কাস্টিং হচ্ছিল না ঢাকা শহরে। ঢাকার বাইরে হয়তো অনেক জায়গায় ভোটের কাস্টিং কিছুটা কম টেন্ডেন্সি আমরা দেখেছি, এবং সেখানে কোনো কোনো জায়গায় আপনি খেয়াল করলে দেখবেন যে 80,000 90,000, যেমন নাহিদ ইসলামের যে আসনটা ঢাকা 11 সম্ভবত, এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেখবেন যে 91 এবং 93,000 ভোট পেয়েছে তারা, সেখানে কিন্তু ভোটার সংখ্যা 3 লাখের বেশি। সো 50%, 50 হ্যাঁ, কোথাও আর একটু কম, কোথাও একটু বেশি, কিন্তু সব মিলিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে এই কথা বলা যাবে, শান্তিপূর্ণ বলা যাবে। এবং আপনি বলেছেন যে কতটা নিরপেক্ষ, পুরোটা নিরপেক্ষ ছিল না, কারণ সরকার গণভোটের পক্ষে ছিল। তো যেখানে সরকার একটা পক্ষে থাকে সেইখানে আসলে নিরপেক্ষ ভোট হয় না, কারণ এখানে তো কেউ একজন পক্ষপাত করছে এবং সেই পক্ষপাত আবার যে করছে সে ভোটের আয়োজক। তো
তো আপনি যদি দেখেন যে খেলার রেফারি নিজেই একটা সাইড নিয়েছে, তাহলে ওইটা নিরপেক্ষ হয় নাই। ভোটিং যেভাবেই হোক, ভোট বুঝলাম ঠিক মতো গুনেছে, সবকিছু ঠিক হয়েছে, কিন্তু রেফারি নিজেই ধরেন গোলের সামনে দাঁড়িয়ে বলছে এইদিকে বল এইদিকে বল, তো তাহলে তো এটা নিরপেক্ষ হয় না। ফলে গণভোটটা নিরপেক্ষ ছিল না, কিন্তু সংসদ নির্বাচনটা পুরোপুরি নিরপেক্ষ ছিল। আচ্ছা, এর সাথে যদি জুড়ে দিই যে কতটা অংশগ্রহণমূলক ছিল? অংশগ্রহণমূলক তো অবশ্যই পুরোপুরি ছিল না, কেননা দেশের একটি বৃহৎ দল স্থগিত অবস্থায় আছে, ফলে সেই দলের কোনো প্রতিনিধি নির্বাচনে অংশ নিতে পারেন নাই। ফলে যখন একটি বৃহৎ দলের মূল দলের কেউই একটি নির্বাচনে অংশ নেন না, তখন সমর্থকরা অন্য কাউকে ভোট দেন অথবা দেন না। সেই অর্থে এটা পুরোপুরি অংশগ্রহণমূলক ছিল না। কিন্তু ওই অংশগ্রহণের অংশটুকু বাদ দিলেও আমি মনে করি না যে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যায়, কেননা প্রচুর পরিমাণে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। দু একজন তো নির্বাচিত হয়েছেন বেশ ভালোভাবেই, এবং দু একজন বলবো না, বেশ ভালোভাবেই নির্বাচিত হয়েছেন অনেকেই। আর নারী প্রার্থীও নির্বাচিত হয়েছেন বেশ উল্লেখযোগ্য সংখ্যক, কারণ দাঁড়িয়েছিলেন যারা, তার মধ্যে বিএনপির সমর্থিত নারী প্রার্থীদেরকে আমরা মনে করতে পারি যে তারা পাওয়ারফুল ছিলেন। সেখান থেকে প্রায় সকলেই জিতেছেন, এমনকি তাদের একজন বিদ্রোহী প্রার্থীও জিতে গেছেন। তো এটা আমার কাছে ভালোই মনে হচ্ছে যে তাদের নারী প্রার্থী যত পরিমাণে অংশ নিয়েছেন, সেই তুলনায় তাদের বিজয়ের পার্সেন্টেজ বেশি। আমার মনে হয় দলগুলি চিন্তা করতে পারেন ভবিষ্যতে আরও নারী প্রার্থী দেওয়ার ব্যাপারে। ভোটের আগে যে ধরনের প্রেডিকশন আসছিল, বিভিন্ন রকমের জরিপ চালিয়েছে। ও জরিপ আমি একদম বিশ্বাস করি না। আপনার এই অনুষ্ঠানে আমি একবার বলেছিলাম যে আমি জরিপ বিশ্বাস করি না। শান্তার একটা অনুষ্ঠানে আমি এসেছিলাম, সেইখানে আমি বলেছি আমি জরিপে আসলে খুব একটা বিশ্বাস করি না। জরিপ আসলে কিভাবে হয় আমি আপনাকে বলি। আমি একটা জরিপ দেখেছি, সেখানে বলেছে যে আমাদের সাথে বিএনপি ভোটের ডিফারেন্স 1%, কিন্তু আমি তো ভোটে সেটা আপনারা দেখেছেন যে হয় নাই। তারপরে আরেকটা জরিপ দেখেছিলাম, সেখানে বলা হয়েছিল যে একদম কাছাকাছি আসন পাবে দুটি দল, সেটাও কিন্তু হয় নাই। অতএব জরিপ আসলে এমনভাবে হয়, আপনি কোথায় করছেন, কেন করছেন, জরিপের টাকা কে দিয়েছে, উদ্দেশ্য কী, সব মিলিয়ে জরিপ অনেক সময় ম্যানিপুলেটেড হয়ে যায়। আর আমাদের দেশে মানুষের একটা প্রবণতা আছে, এটা হয়তো শুনতে একটু অদ্ভুত শোনাবে, কিন্তু আপনি দেখবেন যে অনেক সময় আমাদের বহু লোক আছেন যারা, আপনি যদি বলেন যে ভাই রফিক সাহেবের বাসাটা কোন দিকে, উল্টো দিক দেখিয়ে দেয়। ওরকম জরিপে উত্তর দেওয়ার সময় তারা উল্টো উত্তর দেয়। তারা ভাবে যে আমি বলবো কেন, আমি আরটা বলে দিই, বুঝছেন। ফলে শিওর হওয়া খুব কঠিন যে জরিপে যে উত্তর দিচ্ছে সে নিজে ঠিকমতো উত্তর দিচ্ছে কিনা। আচ্ছা, কিন্তু মিডিয়াতে আপনি জানেন যে আমরা ইলেকশনের আগে দিয়ে যখন এই ধরনের টকশো করছিলাম, আপনিও ছিলেন অনেকগুলোতে, সেখানে মিডিয়াও একরকমের ভারসাম্য বজায় রাখার জন্য কিনা আমরা জানি না, কিন্তু অনেক ক্ষেত্রে আলোচনা এরকম করে আসছে যে বিএনপি জামাত সমত সমান সমান হয়ে গেছে। না, এইটা কি আপনি খেয়াল করেন? না, এটা প্রচারণা ফলাফল, আর এটা হচ্ছে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার একটা চাপের কারণে। কারণ আপনি দেখবেন যে যারা বা যাদের সমর্থকরা সোশ্যাল মিডিয়া অনেক অ্যাক্টিভ, এবং সোশ্যাল মিডিয়াতে কিছু জরিপও হয়েছে, সেখানে দেখবেন যে ওরা প্রায় সমান সমান, কোথাও কোথাও জিতছিল। না, সমান সমান সোশ্যাল মিডিয়াতে গেলে বিএনপি যদি ভোট পায় 20%, সেখানে জামাত হচ্ছে 80%। হ্যাঁ, যাই পাক, কিন্তু এখানে দুইটা সমস্যা থাকে। একটা হচ্ছে আপনি যখন সোশ্যাল মিডিয়াতে কোনো ভোট ওপেন করেন, এলাকার ভোটাররা তো এখানে ভোট দেয় না, সোশ্যাল মিডিয়াতে যারা আছে সবাই ভোট দিতে থাকে। ফলে একটা জরিপ মনে করেন জিজ্ঞেস করেছে যে মাগুরা একে কে জিতবে, আবার ফরিদপুর একে কে জিতবে। একই ভোটার ফরিদপুর একেও গিয়ে ভোট দিচ্ছে, মাগুরাতেও গিয়ে ভোট দিচ্ছে, কারণ এই সোশ্যাল মিডিয়া তো তাকে বাধা দিতে পারছে না যে আপনি মাগুরার লোক না, মাগুরাতে ভোট দিয়েন না। ফলে ধরেন একটা গিভেন মোমেন্টে যখন জরিপটা চলছে বা একটা গিভেন পিরিয়ডে, তখন ধরেন ওই সময়ে একটা দলের প্রচুর সমর্থক সোশ্যাল মিডিয়াতে আছে, তারা ভোট দিয়ে ওইটাকে 80% করে দেয়। আর একটা মজার ব্যাপার হচ্ছে ওইখানে কিন্তু টোটাল ভোট দেখা যায়। আপনি দেখবেন ভোট দিয়েছে 800 জন, তার মধ্যে অনেকে এগিয়ে গেছে। 800 জনের একটা ভোটে বা 1000 জনের ভোটে আসলে এটা হয় না। যদি এরকম হতো যে মাগুরার ভোটাররাই মাগুরা এক নিয়ে জরিপ করছেন, তাইলে এইগুলোকে বিশ্বাস করা যেত। আরও একটু কি এর সাথে যুক্ত করবেন কিনা, আমাদের দেশের বাইরে এনআরবি যারা বিদেশে, এনআরবিরা তো অনেক ওখানে অংশ নেন। হ্যাঁ, কিন্তু এইবার তাদের ভোট ছিল, এইবার তাদের ভোট ছিল, কিন্তু পোস্টালে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের সংখ্যা মাত্র 15 লাখ, ভোট এসছে সবশেষ সম্ভবত 8 লাখের মতো। কিন্তু এনআরবি তো আরও অনেক, 1.5 কোটি, প্রায় 1.40-42 লাখ। সবাই তো আর পরিশ্রম করে না ওইখানে, সবাই প্রাপ্তবয়স্কও না। তো এনআরবিদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক, পরিশ্রম করেন এবং যারা তাদের এলাকার নির্বাচনে অংশ নিতে চান, এরা মূলত ভোটটা পাঠিয়েছেন। ফলে 1.5 কোটি ভোট মানে থাকেও, যদি আসার সম্ভাবনা কিন্তু থাকে না। আচ্ছা, আর 1.5 কোটি পুরোপুরি সবাই আমার ধারণা ভোটারও না। আচ্ছা, শেষ পর্যন্ত নির্বাচনের যে রেজাল্ট আসলো, এতে আপনি কোনো ক্ষেত্রে কি হতাশ হয়েছেন? না, আমি কোনো হতাশ হই নাই, তবে আমি খুব নির্বাচন দেখে আশাবাদীও হই নাই।
নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতামূলক হতে পারত যদি নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করতেন। তারা কিন্তু একেবারে দিনের শেষ পর্যন্ত এমন একটা ভাবের মধ্যে আছেন, মনে হচ্ছে বাংলাদেশটা তাদেরই চালানোর কথা ছিল, ওনারা অনুগ্রহ করে নির্বাচন করে চলে যাচ্ছেন। অনেকেই বলার চেষ্টা করেছেন কি আমরা তো নির্বাচন দিলাম, ওনারা নির্বাচন দিবে কেন, ওনারা বরং নির্বাচনে দেরি করেছে, নির্বাচন দেওয়ারই কথা ওনাদের, সেটা ওনারা দেরি করে দিয়েছে। কিন্তু আমাদের অনেক আলোচক তো এটা এই সংশয় প্রকাশ করেছেন প্রায় প্রতিনিয়ত যে তারা নির্বাচন দিতে পারবে না, দিলেও সঠিক সময় দিতে পারবে না। নির্বাচন দিতে পারবে না, নির্বাচন হবে না অনেকে বলেছেন, আবার অনেকে বলেছেন নির্বাচন দিলেও নির্বাচনটা আয়োজন করা তাদের জন্য কঠিন হবে। জি, সেটা হয় নাই। এর একটি বড় কারণ হচ্ছে আপনি দেখবেন যে সরকারের পররাষ্ট্র দপ্তর বলেছিল নির্বাচনে গন্ডগোল হলে দায়ী থাকবে আওয়ামী লীগ, আগে থেকে বলেছিল। সবাই ভয় পাচ্ছিল যে আওয়ামী লীগ উৎপাত করবে বা আওয়ামী লীগ কোনো গন্ডগোল করবে, কিন্তু আওয়ামী লীগ কিছুই করে নাই আসলে, এবং কিছুই আসলে করে নাই। ফলে এইটা না করার কারণে দুটি ককটেল ফোটানোর খবর আমরা মানে দুটি ককটেল, আপনার কি ধারণা এই দলটার মাত্র 2টা ককটেল ফোটানোর ক্ষমতা? এই দলটা চাইলে সারা বাংলাদেশে এই কাজটা করতে পারে, তারা করে নাই আসলে। 2টি ককটেল আমার ধারণা, আমি যদি প্রফেসর ইউনূসের ভাষায় যাই তাহলে আমি বলবো এটা হয়তো ভোটের প্রি ভোটিং সেলিব্রেশন। কারণ উনি বলেছিলেন যে ভাঙচুর হচ্ছে, ভ্যান্ডালিজম হচ্ছে, এটা নিয়ে তাকে বিদেশি সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। এবং সেইখানে সে গোপালগঞ্জে কিন্তু ভোটের পড়ার হার 45%। হ্যাঁ, গোপালগঞ্জে বেশ বাসি ভোট দিয়েছে, কাকে দিয়েছে কেন দিয়েছে এটা তারা বলতে পারবে। তারা ভোটকে প্রত্যাখ্যান করে নাই। কারণ আপনাকে কিন্তু এটা বুঝতে হবে যে ওই জেলাটা তো একটা গণতান্ত্রিক জেলা। আচ্ছা। এবং তারা বহু বছর ধরে তারা ভোট দেয়, এবং তাদের কাছে ভোট দেওয়াটা অনেকটা তাদের মনে হয় আর কি, ওই অঞ্চলটা মনে করে যে তারা একটা এমন জেলা যেখান থেকে স্বাধীনতার নেতৃত্ব জন্ম নিয়েছে, ফলে তারা ভোটটা দিতে চায়। এটা কিন্তু তারা, এটা মানে এমন নয় যে তারা ভোট বিরোধী, এমন হতে পারে তারা সবাই আওয়ামী লীগকে ভোট দিতে চায়, এটা হতে পারে, কিন্তু এমন না যে তারা ভোট দিতে চায় না, তারা ভোটটা দিতে চায়, ফলে তারা ভোটটা দিয়েছে। বাংলাদেশের সব লোকই ভোট দিতে চায়। আচ্ছা, সেটা একটা শেখ হাসিনার সময়টাতে সরকার বিভিন্ন সংস্থা থেকে, যেভাবে আপনিও বাংলাদেশে ওই সময়ে অনেকটা সময় সাংবাদিকতার সাথে পুরোপুরি জড়িত ছিলেন, সরকারের পক্ষ থেকে, এজেন্সির পক্ষ থেকে বিভিন্ন রকমের চোথা সাপ্লাই দেওয়া হতো, এবং এটা 2014 পর থেকে সম্ভবত বেড়েছিল। সেই জায়গা থেকে সাংবাদিকতা একটা সুনির্দিষ্ট ছকের মধ্যে বাধা ছিল বলে অনেকেই মনে করেন, এবং আপনিও কোনো কোনো জায়গায় বলেছেন এটা, যে হ্যাঁ, সাংবাদিকতার এক রকমের খারাপ দিক আপনি দেখেছেন। এবং এক পর্যায়ে আমি জানি না, হয়তো আপনি প্রেশার ফিল করে অথবা কোনো না কোনো কারণে আপনি দেশের বাইরে চলে গেলেন, সেটা অনেক বাংলাদেশের অনেক মানুষের মন খারাপ হয়েছিল, কিন্তু আপনি গেলেন। আপনার কি এখন মনে হয়েছে যে শেখ হাসিনা চলে যাওয়ার পর এই 18টা মাস ইউনূস সরকার যখন দায়িত্ব নেয়, তারপর থেকে তারা প্রেসের ফ্রিডমের ক্ষেত্রে বিশেষ করে খুব মানে কোনো নিয়ন্ত্রণ আরোপ করে নাই? আচ্ছা, আমি এটার দুই ভাগে দেখি। প্রথম কথা হচ্ছে যে শেখ হাসিনার সময় নিয়ন্ত্রণটা অনেক ক্ষেত্রেই সাংবাদিকদের স্ব-আরোপিত ছিল। স্ব-আরোপিত বলতে যে উনি মনে করতেন যে আমার এটাই করা উচিত, আদারওয়াইজ দেশের মধ্যে এই হয়ে যাবে, দেশের মধ্যে সেই হয়ে যাবে। তারা শেখ হাসিনার এবং পারলে বিকল্প দেখান এক ধরনের কথাবার্তা বলে যে না, আমাদের তো আর বিকল্প না, আমরা আর কি করব, এটার মধ্যে এরকমই হইতে হবে। এইটা করে তারা এক ধরনের সান্ত্বনা পাইতেন, এবং এই সান্ত্বনার পুরস্কারও তারা পাইতেন নানা সময়। কখনো বিদেশ যাইতেন, কখনো হচ্ছে আরও অন্যান্য উপহার পাইতেন। ওইটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অনেকটাই স্ব-আরোপিত। আর কিছু কিছু জায়গায় আমার মনে হইতো যে কিছু হুমকি, কিছু ধামকি, কিছু জেল, কিছু জরিমানা, কিছু মৃত্যু, কিছু হত্যা, কিছু গুম আছে। আপনাদের মনে থাকবে মুশতাক ভাইয়ের কথা। তো মুশতাক ভাইয়ের কি আর মানে মানে এমন কি ভয়ঙ্কর কথা লিখছে যে তাকে আসলে 8 মাস 10 মাস কারাগারে থাকতে হবে। জোরপূর্বক এটা শেয়ার ট্রান্সফার করে কিনে নেওয়া হয়েছিল। হ্যাঁ, কিন্তু ওরা কিন্তু অভিযোগটা কি, আমার কাছে সেটার পেছনে ছিল পিকে হালদার। হ্যাঁ, এবারে কি ভয়ঙ্কর। তো ওই মুশতাক কিন্তু ভাইকে এটা করা হয়েছে, কার্টুনিস্ট কিশোরকে এটা করা হয়েছে, কাজল, সাংবাদিক কাজল, উনাকে আমি হচ্ছে মানে কাজলকে কেন এটা করা হলো আমি কৌতূহল ভরেই প্রশ্ন করি। কারণ আমি ওই যে তুষার ভাই বললো না, যেটা আমি ঠাট্টা করতেছি, ঠাট্টা আমি আসলে সারফেসে যা থাকে তাই আমি দেখা, মানে আমার কাছে বাংলাদেশে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের কোনো দরকার আছে মনে না। কারণ পুলিশও প্রকাশ্যে ঘুষ খায়, আপনি কোনো কিছু ইনভেস্টিগেশন করার দরকার নাই, তো সবই তো প্রকাশ্যে আছে। আপনি ইনভেস্টিগেট করবেন তখনই যখন কেউ আপনার বিরুদ্ধে কোনো একটা উদ্দেশ্যমূলক কিছু করতে চায়, তাহলে ইনভেস্টিগেট করতে হয়। আমি দেখতাম যে এই যে আওয়ামী লীগ আমলে এটা খুব ডিফিকাল্ট ছিল, এই খুঁজতে দেখা গেল যে উনি কোনো এক
এমপির সাথে, যিনি আওয়ামী লীগের এমপি খুব প্রভাবশালী, তার সাথে বেয়াদবি করছেন কাজল, সাইফুজ্জামান শিকরের সাথে বেয়াদবি করছেন, এইটাই হলো আমি পাইলাম। আচ্ছা, আপনি বললেন স্ব-আরোপিত বিষয়টাকে এই পর্যায়ে গিয়েছিল। আপনি 2024-এর সময় যদি বাংলাদেশের গণমাধ্যম কিভাবে চলেছে, বিশেষ করে ওই আন্দোলনের ওই এক মাস, আগস্ট মাসটা, জুলাই থেকে আগস্ট, ওই এক মাসে 18 তারিখ, 19 তারিখ, 21-22 তারিখ যে সময় ছাত্রদের ওই একটা আনরেস্ট অবস্থা তৈরি হয় এবং প্রকাশ্যে পুলিশ গুলি করে মারে, তখন কি টেলিভিশনে এরকম দেখানো গেছে? দেখায় নাই কেন? সেটা কি স্ব-আরোপিত আমি তো ছিল? জার্মানিতে ছিলাম, আমি তো টেলিভিশনেই দেখছি। আমি জুলাই আন্দোলনের যে অত্যাচার এরা যে করতেছে, এটা তো আমি টেলিভিশনে দেখছি। মানে মেইন স্ট্রিম মিডিয়ায়, যমুনা টেলিভিশনে দেখছি, লাইভ আমি সময় টেলিভিশনে দেখছি। হ্যাঁ, আরে ভাই, আবু সাইদের মৃত্যু তো আমি টেলিভিশনে দেখছি পুরা। না কিন্তু না, যেটা আমি বলি, জুলাই আন্দোলনের ক্ষেত্রে গণমাধ্যমের যে ভূমিকা, গণমাধ্যমের এই সাহসী ভূমিকাকে অ্যাকনলেজ করতে হবে। জুলাইয়ের 15, স্পেশালি আবু সাইদের মৃত্যুর পর প্রতিদিন মৃত্যুর টালি দেওয়া, প্রতিটা খবরে এই রকমের মধ্যে, ইন্টারনেট বন্ধ হওয়ার আগ পর্যন্ত। আমি জার্মানি থেকে দেখছি, আমি অত কিছু আমি জানি না, মানে তুষার ভাই বা ফারাবি আপনি হয়তো ভালো বলতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে গণমাধ্যম এই কনস্টেন্টের মাধ্যমে মধ্যে অনেক গলা টিপা তার ধরার চেষ্টা করা হয়েছে, কিন্তু সে কিন্তু এটাতে বাইরে হয়ে আসছে অনেক ক্ষেত্রে। এই যে সমন্বয়ক 6 জনকে ডিবি অফিসে পাওয়া যাওয়া, তাদের পিছনে লাগা থাকা, তারা তো খুব আরাম পায় না। ওই সময় তাদের পিছনে তো গণমাধ্যমের চাইতে সোশ্যাল মিডিয়ার ভূমিকা ছিল অনেক বেশি। সোশ্যাল মিডিয়ার কথাটা আপনি আলাদা রাখেন, সোশ্যাল মিডিয়াটার তো বেশি থাকতে কিছু লাগে না। আপনি এখানে দিয়ে রাস্তায় যাইতেছেন, আপনি একটা ক্যামেরা দিয়ে এটা খুললেন, ভাই আপনি তো আপনার বুম নিয়ে যাইতেছেন, আপনার একটা চেহারা নিয়ে যাইতেছেন, আপনি আপনার একটা তো বড় একটা ক্যামেরা নিয়ে যাইতেছেন, আপনি তো চাইলেই একটা জায়গার মধ্যে থেকে আপনি একটা ফুটেজ পাবেন না। কিন্তু গণমাধ্যম তো ঘোষণা দেবে, আপনি খেয়াল করতে হবে যে এই গণমাধ্যমগুলি প্রত্যেকটাই কিন্তু আওয়ামী লীগ সমর্থিত বড় বড় ব্যবসায়ীদের। সাংবাদিকদের ওইখানে বৈশা চাকরির ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে ওই সিদ্ধান্ত নিতে হয়েছে যে আমি এটা এখন দেখাই দিব, আমি এটা এখন জিজ্ঞেস করবো না, করছে না। আমি তো টেলিভিশনের ফুটেজ দেখছি রে ভাই, যমুনার দেখছি, সময়ের দেখছি, 24-এর দেখছি, ইন্ডিপেন্ডেন্টের দেখছি তো। কিন্তু ওই যে দেখছেন, সেটা ছিল হয়তো 5%। সেই সময় লাইভ করা যায় নাই। সেই সময় যারা সাংবাদিকতার সাথে ছিল, আমরা দুপুর 2টার বুলেটিন যখন চলছে তখন গোলাগুলি হচ্ছে, মানুষ মারা গেছে, খবর আসছে, সেগুলো আমরা দেখাইতে পারি নাই। কি করা যায় না, আপনি দেখাইবেন কেমন? আপনার কোনো কিছু দেখাইলে আপনি সারা জীবন তো আর দেখান নাই, এরকম একটা যুদ্ধ হইতেছে, এটা তো আপনি ইচ্ছা করলেই দেখাতে পারো না। কিন্তু যা কিছু করা হয়েছে সেইটাও অনেক করা হয়েছে। আমি সেটা বলবো যে এই রকম কনস্ট্যান্টের মধ্যে থেকে অনেক কিছু করছে। অবশ্যই লাইভ করা যায় নাই, অবশ্যই এটার মধ্যে হয়েছে। তবে আমি স্বআরোপিত বলবো কি জানেন, আপনি এমন একটা পেশায় আছেন যে পেশাটাতে আপনাকে লোকে ভালোবাসবে, তালমিস্ত্রি খাওয়াবে, ব্যাপারটা এরকম না। আপনার কোনো একটা জায়গাতে একটা ফোন দিল, আপনি 3বার হেসকি দিয়া 4বার ওই দিকে ভাইগা গেলেন, এটা তো হবে না রে ভাই, এটা তো হবে না। আমি একটা টেলিভিশনে হেড অফ নিউজ ছিলাম, এক্সিকিউটিভ এডিটর ছিলাম, আমার জীবনে কোনোদিন কেউ কোনো ফোন করে নাই, জীবনে আস্ক দেম। ফোন করে নাই? নো। আপনিও তো কোনো একজন আওয়ামী লীগের একজন বড় ব্যবসায়ীর সেই প্রতিষ্ঠানেই কাজ করেন, হ্যাঁ, কোনো সময় কোনো রিকোয়েস্ট? নো নেভার। এবং শোনেনও না? নো নেভার। আমার তো বলছি, সালমান এফ রহমানের সাথে আমার ছিল যে উনি আমাকে কোনোদিন আনসলিসিটেড, জার্নালিজমের ক্ষেত্রে উনি আমাকে কোনো আনসলিসিটেড অ্যাডভাইস দিতে পারবে না। উনি যখন গাড়িতে পতাকা লাগাইছে, আমি বুঝছি যে এইটা উনি রাখতে পারবে না। ওনার সাথে আমার একটা, দ্য মোমেন্ট আই লেফট ইট, এটা কিন্তু সরকারের চাপ না ভাই। আপনার সরকার ফোন করে, সরকার তো চাইবই, আপনি সরকারের ফোন করে আপনি সরকার একটা কথা কবে, আপনি সারাক্ষণই সরকারের কথা শুনবেন, কোনো না কোনোটা তো আপনার নাও শুনতে হইব, তাই না? আপনি না শোনাটাও তো আপনি দেখাইবেন। আপনার সরকারের কথা শুনবেন, গ্রামীণ ফোনের কথা শুনবেন, রেড কাউর কথা শুনবেন, তো আপনি যাইবেন না কই? এইটারে আমি কইছি স্বআরোপিত ভাই, সবটাই তো এটা করতে হবে। স্বআরোপের অনেক কারণ আছে, কারণ মালিকরাও তো প্রচুর টাকা ইনভেস্ট করে। হ্যাঁ, প্রচুর টাকা এবং তাকে ব্যাংক থেকে লোন নিতে হয় বা তার টাকা খরচ করতে হয়। এখন সরকার যদি এটা হঠাৎ চাবি মেরে দেয়, যেটা আমাদের আইনের মধ্যে আছে, চাইলেই পারে। বিটিআরসি চাইলে ফ্রিকোয়েন্সি বন্ধ করে দিতে পারে, আপনার ফ্রিকোয়েন্সি নিয়ে নিল, বাতিল করলো, অথবা তথ্য মন্ত্রণালয় আপনার লাইসেন্সটা বাতিল করতে পারে। হ্যাঁ, এটা আমাদের চোখের সামনে অনেক চোখের সামনে হয়েছে। একদম গিয়ে ঘিরে ধরে সিএসবি বন্ধ করা হয়েছে, সেটা তো কোনো গণতান্ত্রিক সরকার করে নাই, 111-এর সরকার করেছিল এটা বন্ধ। এবং তারপরে কিন্তু আমরা একসময় দেখেছি যমুনা টিভিও বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপর আবার সেটা খোলা হয়েছিল। তো এরকম আছে তো এই ইতিহাস। ফলে এই দিগন্ত টিভি এভাবে বন্ধ করা হয়েছিল, চ্যানেল 1 বন্ধ করা হয়েছিল। একবার আমরা দেখেছি কোর্টের রায় এসেছিল, কিন্তু ইটিভি বন্ধ করা হয়েছিল। তো সরকার চাইলে তো বন্ধ করতে পারে, সেই জন্য মালিকরা ভাবে যে আমার এত টাকার ইনভেস্টমেন্ট, এটা হঠাৎ বন্ধ হয়ে গেলে কি হবে, তারাও আসলে ভয়ের মধ্যে থাকে।